স্টুডেন্টস অ্যাকচুয়ালি মানালি ম্যাম আমাকে বলেছিলেন এই টপিকটা একটু পড়িয়ে দিতে। তা সেই কারণেই আমি পড়িয়ে দিচ্ছি। তোমরা এই ভিডিওটা থেকে পড়ে নিতে পারবে জিনিসটা। টপিকটা হচ্ছে গিয়ে অর্গানাইজেশন অফ প্রোক্যারিওটিক অ্যান্ড ভাইরাল জিনোম। তো প্রোক্যারিওটস কাদের বলে আমরা জানি। বেসিক্যালি আমরা যাদেরকে বলে থাকি ব্যাকটেরিয়া। এবার ব্যাকটেরিয়া দু ধরনের হয়। একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, ট্রু ব্যাকটেরিয়া, যেটা ধরো ইকোলাই বলো কিংবা স্ট্রেপ্টোকক্কাস বলো, তারপর মাইক্রোব্যাকটেরিয়াম বলো, মাইকোব্যাকটেরিয়াম বলো, হ্যাঁ এন্টারোব্যাক্টার বলো, কমন যেগুলো তোমরা আমাদের ল্যাবে নাম শুনেছো, এগুলো সব হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে যারা এক্সট্রিম কন্ডিশনে থাকে, এক্সট্রিম স্যালিনিটি, এক্সট্রিম টেম্পারেচার, এক্সেট্রা, এক্সট্রিম পিএইচ, ভেরি লো পিএইচ। ফর এক্সাম্পল থার্মাস অ্যাকুয়াটিকা, স্ট্যাক পলিমারেজ তোমরা পিসিআর এর জন্য ব্যবহার করে থাকো। তো দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল। তারপর বিভিন্ন মিথানোজেন্স আর এক্সাম্পলস। ঠিক আছে। এনিওয়ে, তো আমি যেটা তোমাদের বলতে চাইছি যে তাহলে আমরা একটু প্রথমে দেখি প্রোক্যারিওটিক জিনোমটা কেমন হয়। মানে আমি কিন্তু এখানে অনেক সময় ইউক্যারিওটস এর সাথে উদাহরণ টানবো, তাহলে তোমরা ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো, প্রোক্যারিওটিক জিনোম কিন্তু আমাদের জিনোম যেমনি অনেকগুলো ক্রোমোজোমে ডিভাইডেড সেরকম না। এখানে একটা সিঙ্গেল সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ আছে। একটা জিনিস কিন্তু বুঝতে হবে যে ব্যাকটেরিয়ার মধ্যে যে ডিএনএটা, ইট ইজ অলওয়েজ ডাবল স্ট্র্যান্ডেড, বাট দেয়ার ইজ আ সিঙ্গেল কপি। ঠিক আছে। তাহলে এখানে আমাদের মধ্যে কি, ধরো আমাদের মধ্যে ইউক্যারিওটস এর মধ্যে যদি আমি ক্রোমোজোম 1 ভাবি, তাহলে ডেফিনেটলি তার মধ্যে যে ডিএনএটা আছে ডাবল স্ট্র্যান্ডেড, কিন্তু এটা দুটো কপিতে আছে। একটা ক্রোমোজোম 1 আমি বাবার থেকে পেয়েছি, একটা আমি মার থেকে পেয়েছি। তাহলে এখানে ডিফারেন্সটা কোথায়, যে না এখানে একটা সিঙ্গেল কপি আছে। সো ব্যাকটেরিয়া দে হ্যাভ আ হ্যাপ্লয়েড জিনোম, আর আমাদের কিন্তু ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, অলওয়েজ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, হ্যাপ্লয়েড জিনোম। আর আমাদের ক্রোমোজোমস গুলো নিউক্লিয়াসে লোকেটেড থাকে। এরা যেহেতু প্রো, হ্যাঁ প্রো মানে প্রিমিটিভ আর নিউক্লিয়াস, বলে নিউক্লিয়াস বলি একদম কিছু নেই, এই কথাটা হয়তো একটু ভুল হবে। সেখানে যেটা দেখা যাচ্ছে যে নিউক্লিয়য়েড রিজিয়ন রয়েছে, কিন্তু এটা কোনো মেমব্রেন এনক্লোজ নয়, যেরকম আমাদের ইউক্যারিওটস এর মধ্যে থাকে। সেই নিউক্লিয়য়েড রিজিয়নে কিন্তু এদের সিঙ্গেল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএটা পাওয়া যায়। জিনোমের সাইজ হয় 0.5 MB টু 10 MB। ঠিক আছে। তাহলে আমরা জানি ইকোলাই হচ্ছে গিয়ে 4.6 MB। ঠিক আছে, 4.6 MB ইকোলাই জিনোমের সাইজ। সো ইটস লাইক 46 লাখ বেস পেয়ার্স ইকোলাই জিনোম। এমনিতে যেটা দেখা যাবে সেটা হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 5 লাখ টু 1 crore বেস পেয়ার। এর মধ্যে কিন্তু একটা প্রোক্যারিওটিক জিনোম থাকে। ঠিক আছে। এবং এর মধ্যে কিন্তু খুব কম নন কোডিং ডিএনএ থাকে। জিনস আর ক্লোজলি প্যাক উইথ মিনিমাল ইন্টারজিনিক রিজিয়নস। এখানে আমি একটা ছোট্ট অঙ্ক তোমাদের বলি। সেটা হচ্ছে যে জিনোম ডেনসিটি যেটাকে আমরা বলে থাকি, বা কলোকুয়ালে বা কোডিং জিনোম কোডিং ডেনসিটি যেটা আমরা বলে থাকি, দ্যাট ইজ ইকুয়াল টু সামেশন অফ C/L। এই সিটা হচ্ছে গিয়ে লেন্থ অফ অল দ্য জিনস দ্যাট আর কোডিং ফর সাম কাইন্ড অফ আরএনএ। ঠিক আছে। আর মানে টিআরএনএ হতে পারে, আরআরএনএ হতে পারে, এমআরএনএ হতে পারে। আর এলটা হচ্ছে গিয়ে যে টোটাল সাইজ অফ দ্য জিনোম। তাহলে এই যে কোডিং ডেনসিটি বা জিনোম ডেনসিটি যেটা আমি বলছি, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে গিয়ে সামেশন অফ C/L। এটা দেখা যায় গিয়ে হচ্ছে 0.85 to 0.9 ইন কেস অফ প্রোক্যারিয়ার। তার মানে হচ্ছে 85 to 90% অফ দ্য জিনোম ইজ কোডিং ফর সামথিং। ঠিক আছে, সাম কাইন্ড অফ আরএনএ, যেটা কিন্তু আমাদের মধ্যে একেবারেই নয়। আমাদের যদি এই সেম রেশিওটা আমরা দেখি, দ্যাট ইজ 0.02। ঠিক আছে। তার মানে দ্যাট ইজ ভেরি ভেরি লেস। হ্যাঁ। ইফ উই কনসিডার, মানে এটা 0.02 উইথ রেসপেক্ট টু আমি বলছি, দিস ইজ উইথ রেসপেক্ট টু ইয়োর প্রোটিন কোডিং আরএনএ। ঠিক আছে। সো অনলি 2% অফ দ্য জিনোম ইজ কোডিং ফর প্রোটিন। আমি টিআরএনএ, আরআরএনএ এগুলোকে ইনক্লুড করছি না, তাহলে একটু হিসেবটা বদলে যায়।
সো দ্য টেক হোম মেসেজ ইজ দ্যাট, ওইটা আমি বলতে চাই না যে কিরকম টিআরএনএ আরআরএনএ ইনক্লুড করলে বা মাইক্রো আরএনএ ইনক্লুড করলে ব্যাপারটা কিরকম দাঁড়ায়। দ্যাট উইল টেক আ লং টাইম। তো স্যার দ্য টেক হোম মেসেজ ইজ দ্যাট যে আমাদের যে ইউক্যারিওটিক জিনোম আছে সেখানে প্রচুর লার্জ ইন্টারজেনিক রিজিয়ন্স আছে। ইন্টারজেনিক রিজিয়ন্স, নট ইন্ট্রনস। ইন্ট্রনস হচ্ছে যেগুলো জিনের ভেতরে, ঠিক আছে, মানে সেইটা একটু আলাদা। আর এখানে রিপিটেটিভ ডিএনএও প্রচুর আছে, ঠিক আছে, রিপিটেটিভ ডিএনএ কিন্তু প্রচুর আছে। ওকে, ইউক্যারিওটস দের মধ্যে, যেটা প্রোক্যারিওটস দের মধ্যে নেই। কিন্তু প্রোক্যারিওট জিনের মধ্যে আবার দেখতে পাই আমরা যেটা, সেটা হচ্ছে যে দে ল্যাক ইন্ট্রনস। ইন্ট্রনস হচ্ছে কি ইন্ট্রাজেনিক যে রিজিয়নটা। কিন্তু আমি লাস্ট দিন তোমাদেরকে জাস্ট আলোচনায় বলছিলাম যে একেবারে নেই, এই কথাটা কিন্তু সত্যি নয়। এগুলো কিছু মিসনোমার যে ডিএনএ বাইন্ডিং কোনো প্রোটিন নেই, কোনো ইন্ট্রন নেই প্রোক্যারিওটস দের মধ্যে। দিস ইজ নট ট্রু। দেয়ার ইজ ইন্ট্রন, হ্যাঁ ডেফিনেটলি, বাট নট অ্যাজ র্যাম্পেন্ট অ্যাজ ইট ইজ সিন ইন কেস অফ ইউক্যারিওটস। ঠিক আছে, আর হ্যাপ্লয়েড নেচার তো বললামই, জাস্ট একটা কপি অফ দ্য ডিএনএ মলিকিউল থাকছে। হ্যাঁ, এবার এর ডিএনএ গুলো কিন্তু সুপার কয়েলড হয়। ঠিক আছে, সুপার কয়েলড বলতে দ্য ডিএনএ ইজ নেগেটিভলি সুপার কয়েলড, এবং এই নেগেটিভ সুপার কয়েলিং এর জন্য, কারণ যে এনার্জিটা পাওয়া যাচ্ছে, তাহলে দেখো প্রোক্যারিওটিক যে ইয়েটা সেটার কম্প্যাকশনের ব্যাপারটা আমরা পড়েছি, যে কিভাবে কম্প্যাক্ট প্যাকিং হয়। এখানেও কিন্তু সুপার কয়েলিং হয়। হ্যাঁ, এবং বিভিন্ন লুপড ডোমেন তৈরি হয়। এই যে ব্যাপারটা, তো এই নেগেটিভ সুপার কয়েলিং এর যে এনার্জিটা, হ্যাঁ, যখন সুপার কয়েলটা রিলিজ হচ্ছে, সেই এনার্জিটাকে কিন্তু ইউজ করা হচ্ছে ফর দ্য প্রসেস অফ রেপ্লিকেশন এন্ড ট্রান্সক্রিপশন। তুমি যদি একটা রবার ব্যান্ডকে খুব এরকম দুমড়ে মুচড়ে রাখো, নিয়ে ছেড়ে দিলে ওটা তো আবার বড় হয়ে গোল হয়ে যাবে। তো সেই যে এনার্জিটা রিলিজ হচ্ছে সেটাকে কিন্তু ইউজ করা হচ্ছে ফর দ্য পারপাস অফ রেপ্লিকেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন। ঠিক আছে, এখানে আমি একটা কথা বলি, স্টিল এই ডিএনএটা কিন্তু স্টেবিলাইজড থাকছে বাই সাম নিউক্লিয়েড অ্যাসোসিয়েটেড প্রোটিনস বা ন্যাপস। যেটা আমি বলছিলাম যে ডিএনএ বাইন্ডিং প্রোটিন নেই, মানে হিস্টোনের হোমোলগ এতে নেই, হোমোলগ বলবো না, ফাংশনাল হোমোলগ এতে নেই, সেই কথাটা কিন্তু ভুল। ঠিক আছে, সো দেয়ার আর ন্যাপস অর নিউক্লিয়েড অ্যাসোসিয়েটেড প্রোটিনস লাইক HU, IHF, তারপর হচ্ছে HNS, ফিস প্রোটিন, এক্সেট্রা। হ্যাঁ, এই প্রোটিন গুলোর বেসিক রোল হচ্ছে কিন্তু ডিএনএ কম্প্যাকশন, রেপ্লিকেশনে সাহায্য করা, মানে কম্প্যাকশন মানে প্যাকিং, রেপ্লিকেশনে সাহায্য করা, রিকম্বিনেশনে সাহায্য করা। ঠিক আছে, কারণ এটা কিন্তু আমরা এক্ষুনি দেখবো যে প্রোক্যারিওটিক জিনোমেও কিন্তু রিকম্বিনেশন হয়, এবং ট্রান্সক্রিপশন যে জিন এক্সপ্রেশন কতটা হচ্ছে সেটাকে রেগুলেট করা। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফিচার যেটা আর কি আমরা দেখতে পাই প্রোক্যারিওটস দের মধ্যে, সেটা হচ্ছে ওপেরন স্ট্রাকচার। মানে এখানে যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে গিয়ে পলিসিস্ট্রনিক একটা এমআরএনএ। মানে এখানে একটা প্রমোটার এবং অপারেটর জিন থাকবে, তার আন্ডারে কিন্তু আমরা অনেকগুলো স্ট্রাকচারাল জিন বা রেগুলেটরি জিন দেখতে পাই। ঠিক আছে, তো পলিসিস্ট্রনিক এমআরএনএ মানে একটা এমআরএনএ থেকে একাধিক আর কি তোমার সিস্ট্রন রয়েছে, একাধিক প্রোটিন তৈরি হতে পারে। বিকজ অফ দ্য স্মল সাইজ অফ দ্য জিনোম, কম্প্যাক্টনেস, এই ফিচার্সটা কিন্তু ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, এক্সাক্ট এই জিনিসটা নেই, বাট ওপেরনের খুব সিমিলার একটা জিনিস আছে ইউক্যারিওটস দের মধ্যে, যেটাকে বলি হচ্ছে জিন ক্লাস্টার্স। মানে অনেকগুলো জিন পাশাপাশি পাশাপাশি আছে, যারা কিন্তু একটি নির্দিষ্ট ফাংশন করে। এখানে যেমনি একটা ওপেরন, ধরো সে ল্যাক ওপেরন, তার একটা নির্দিষ্ট ফাংশন আছে, সেটা হচ্ছে গিয়ে ল্যাকটোজ মেটাবলিজম। ঠিক আছে, তা এই ওপেরন যেটা আমরা বলছি কোঅর্ডিনেটেড রেগুলেশন অফ মাল্টিপল জিনস, একসাথে অনেক জিনের যে এক্সপ্রেশনটা কোঅর্ডিনেটেড ভাবে রেগুলেটেড হচ্ছে, যাতে একটা রেগুলেটেড অ্যামাউন্ট অফ প্রোটিন তৈরি হচ্ছে, যেটা একটি নির্দিষ্ট প্রোটিনস তৈরি হচ্ছে রাদার, যেটা নির্দিষ্ট ফাংশন করছে অফ ল্যাকটোজ মেটাবলিজম। এখানে যেটা বলেছে যে পলিসিস্টনিক এমআরএনএ, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এই জিনগুলোর ব্যাপারে আমরা জানি। হ্যাঁ, বিটা গ্যালাক্টোসিডেস, গ্যালাক্টোসাইড পারমিয়েস এবং গ্যালাক্টোসাইড ট্রান্সঅ্যাসিটাইলেস, তিনটেরই কাজ হচ্ছে গিয়ে ল্যাকটোজ মেটাবলিজমে। এছাড়াও কিন্তু আমরা অ্যাডিশনাল জেনেটিক এলিমেন্টস দেখতে পাই প্রোক্যারিওটস দের মধ্যে, যেগুলো হচ্ছে প্লাজমিড।
এইগুলো অলওয়েজ সার্কুলার হয় এবং এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ হয় এবং সাইজে কিন্তু অনেক ছোট হয়। আর এরা কিন্তু রেপ্লিকেশনের জন্য ডিপেন্ড করে না, মানে এদের ইন্ডিপেন্ডেন্ট রেপ্লিকেশন থাকে। এবং এরা আহ কিন্তু একটা জিনিস দেখা যায় যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে কোনো ব্যাকটেরিয়ার, তাতে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং আমরা জানি যে বেশিরভাগ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সই কিন্তু এই কনজুগেশনের জন্য অনেক সময় হয়, যেখানে দুটো ব্যাকটেরিয়ার মধ্যে আনসেফ সেক্স হচ্ছে, মানে দুটো সেম জেনাসের ব্যাকটেরিয়া নয়, তো তাদের মধ্যে কনজুগেশন হচ্ছে, ফলে একটা জেনাসের মধ্যে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টটা ছিল সেটা অন্য জেনাসে চলে আসছে। তোমরা যখন কনজুগেশন পড়বে তোমরা তখন দেখতে পাবে এই ব্যাপারগুলো কিভাবে হচ্ছে, এফ প্লাজমিড কি আর প্লাজমিড কি, কনজুগেশনের রোল কি, সবকিছুই জানতে পারবে। এছাড়াও আরো কিছু ধরনের জেনোমিক এলিমেন্টস থাকে ব্যাকটেরিয়ার মধ্যে, যাদের বলা হয় গিয়ে হচ্ছে ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্ট। বিশেষ করে ইনসার্শন সিকোয়েন্স মানে আইএস এলিমেন্টস থাকে, ট্রান্সপোজনস থাকে। হুম। এরাও কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অনেক সময় স্প্রেড করে। হ্যাঁ। যে- এবং এদের আরেকটা খুব রোল আছে, ডিউরিং দ্য টাইম অফ ট্রান্সপোজিশন বা জাম্পিং দে অলসো কজ মিউটেশন, মানে কোনো স্পেসিফিক জিনের ফাংশনকে অল্টার করে নেয় সেই পার্টিকুলার জিনোমিক রিজিয়নে আর কি, ট্রান্সপোজড হয়ে গিয়ে, মানে লাফিয়ে চলে গিয়ে। এছাড়াও জেনোমিক আইল্যান্ডস আছে। আমি যে ব্যাকটেরিয়া নিয়ে সারা জীবন কাজ করেছি, ইয়ারসিনিয়া এন্টারোকোলাইটিকা, তাতে একটা বিশাল বড় প্যাথোজেনেসিটি আইল্যান্ড ছিল, যে প্যাথোজেনেসিটি আইল্যান্ডটা টাইপ 3 সিক্রিশন সিস্টেমকে এনকোড করত এবং ব্যাকটেরিয়ার প্যাথোজেনেটিক এফেক্টের জন্য রেসপন্সিবল ছিল। এছাড়াও মেটাবলিক আইল্যান্ডস, রেজিস্ট্যান্স আইল্যান্ডস ইত্যাদি দেখা যায়। হ্যাঁ। এগুলো কি এই মুহূর্তে আমি ডিটেলসে যাচ্ছি না, তাহলে ভিডিওটা শেষ হবে না। কিন্তু এদের একটা খুব ইম্পর্টেন্ট রোল থাকে ব্যাকটেরিয়াল এভলিউশন এবং অ্যাডাপ্টেশন টু ডিফারেন্ট এনভায়রনমেন্টাল কন্ডিশনস, মানে মেটাবলিক কন্ডিশন আলাদা হতে পারে, পিএইচ, টেম্পারেচার, স্যালিনিটি সব আলাদা হতে পারে ইত্যাদিতে। এবং তোমরা দেখবে যে এই প্যাথোজেনেসিটি আইল্যান্ডসে যে ক্লাস্টার অফ জিনস থাকে, সেগুলো কিন্তু এক্সপ্রেশনও রেগুলেটেড হয় গিয়ে হচ্ছে এই ধরনের টেম্পারেচার বা স্যালিনিটি বা বিভিন্ন মেটাবলিক কন্ডিশনে। এক্সপ্রেশন কিন্তু রেগুলেটেড, আপরেগুলেটেড বা অ্যাক্টিভেটেড হয়। আমরা যদি এবার রেপ্লিকেশনের ব্যাপারটায় দেখি, যে মানে তোমরা ডিটেলস রেপ্লিকেশন তো পড়বেই মলিকুলার বায়োলজি চ্যাপ্টারটা যখন আসবে। এখানে একটা জিনিস বুঝতে হবে যে হাউ ইট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য ইউক্যারিওটস, বিকজ ইট হ্যাজ গট আ সিঙ্গল অরিজিন অফ রেপ্লিকেশন, দ্যাট ইজ অরিসি। ঠিক আছে। তো আহ এবার এখানে আরো হয় F1 অরিজিন হয়, রেপ্লিকেশন অরিজিন হয় F1। ঠিক আছে। তো যাই হোক, অরিজিন এই আহ, মানে এটা যদি আমি প্লাজমিডের কথা ভাবি, প্লাজমিডের মধ্যে কিন্তু F1 অরিজিন অফ রেপ্লিকেশন খুব কমন। তাহলে এই যে ওরিসি, হ্যাঁ, প্রোক্যারিওটিক জিনোমের রেপ্লিকেশন স্টার্ট সাইট, এখান থেকে কিন্তু বাই ডিরেকশনাল রেপ্লিকেশন হয়। যেহেতু সার্কুলার ডিএনএ, আমাদের ক্রোমোজোমেল মানে আমাদের যদি ইউক্যারিওটস এর ক্ষেত্রে ভাবো, সেখানে ক্রোমোজোমে যে ডিএনএটা অ্যারেঞ্জড আছে লিনিয়ার, সেখানে কিন্তু এই বাই ডিরেকশনাল হয় না। হ্যাঁ। কিন্তু এইখানে কিন্তু বাই ডিরেকশনাল রেপ্লিকেশন হবে ফ্রম দ্য অরিজিন অফ রেপ্লিকেশন। হ্যাঁ, যেহেতু এটা একটা সার্কুলার ডিএনএ এবং দুটো ডিরেকশনে একসাথে হলে কি হবে, দ্যাট প্রডিউসেস টু ডটার ক্রোমোজোমস, দুটো ডটার ক্রোমোজোম কিন্তু অ্যাট আ টাইম তৈরি হচ্ছে। ঠিক আছে। এবার আমরা চলে আসি গিয়ে হচ্ছে অর্গানাইজেশন অফ ভাইরাল জিনোম। ঠিক আছে। কারণ ভাইরাসের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে ভাইরাসের ক্ষেত্রে এক্সট্রিমলি ডাইভার্স জিনোম হয়। হ্যাঁ। এরা তো সেলুলার অর্গানিজম নয়, জিনোমটা তো কোনো সেলের মধ্যে নেই, ফলে এদের কিন্তু এক্সট্রিমলি ডাইভার্স জিনোম হয়। ঠিক আছে। এদের জিনোমটা ইউজুয়ালি থাকে গিয়ে হচ্ছে একটা প্রোটিন কোট বা ক্যাপসিডের মধ্যে, বা অনেক সময় এনভেলাপের মধ্যে। ঠিক আছে। যেমনি একটা ভাইরাসের এক্সাম্পল ব্যাকটেরিওফাজ টি4। টি4 ভাইরাস খুব ইম্পর্টেন্ট, কারণ এর ডিফারেন্ট প্রোটিনস লাইক পলিমারেজ, লাইগেজ, এগুলোকে কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির বিভিন্ন অ্যাক্টিভিটিতে কাজে লাগানো হয়।
ঠিক আছে। ভাইরাল জিনোম, যেটা আমরা ব্যাকটেরিয়া বা ইউক্যারিওটস এর ক্ষেত্রে ভাবতেও পারতাম না, সেটা হচ্ছে আরএনএ অ্যাজ দ্য জেনেটিক মেটেরিয়াল। বাট ভাইরাসেস এর ক্ষেত্রে আরএনএ কুড বি আ জেনেটিক মেটেরিয়াল। তো বেসড অন নিউক্লিওটাইড আমি যদি ক্লাসিফাই করি, তাহলে কিন্তু ডিএনএ ভাইরাসেস হয়, আরএনএ ভাইরাসেস হয়। এর আরো অনেক ক্যাটাগরি আছে, আমরা একটু পরে বাল্টিমোর ক্লাসিফিকেশন দেখবো, সেখানে দেখতে পাবো। ঠিক আছে। এবং এই ধারণাটা কিন্তু খুব ভুল, যে আমাদের যদি শুধু ডিএনএ ভাইরাস হয়, এই আরএনএ ভাইরাস হয়, তবেই সেটা কিন্তু ইনফেক্টিভ। এরকম একদমই নয়। মেনি ডিএনএ ভাইরাসেস আর হাইলি ইনফেক্টিভ। যার জন্য এই এক্সাম্পলটা আমি রেখেছি, যে হার্পলিক সিমপ্লেক্স ভাইরাস, ইট ইজ আ ডিএনএ ভাইরাস বাট ইট ইজ হাইলি ইনফেক্টিভ টুয়ার্ডস হিউম্যানস। ঠিক আছে। এবার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, দ্যাট ইজ অ্যান আরএনএ ভাইরাস, দ্যাট ইজ অলসো ভেরি ইনফেক্টিভ। তাহলে আমাদের ডাবল স্ট্যান্ডার্ড। এবার ডিএনএ আরএনএ এর কথা যখন আমি বলছি, এই ডিএনএ আরএনএ এর মধ্যেও কিন্তু আবার অনেক রকমের ভ্যারিয়েশন থাকে। কিরকম? যে ডিএনএটা ভাইরাসের ডাবল স্ট্যান্ডার্ড হতে পারে বা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হতে পারে, আরএনএও কিন্তু সিঙ্গেল স্ট্যান্ডার্ড হতে পারে প্লাস ডাবল স্ট্যান্ডার্ড হতে পারে। এবং আরো একটা জিনিস আমরা দেখবো, এই সিঙ্গেল স্ট্যান্ডার্ডটা সেন্স হতে পারে, মানে প্লাস হতে পারে, বা মাল্টি সেন্স হতে পারে, মানে নেগেটিভ হতে পারে, মাইনাস হতে পারে। আবার সেই সিঙ্গেল স্ট্যান্ডার্ড বা ডাবল স্ট্যান্ডার্ড, এরা আবার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বা আরটির সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকতেও পারে, নাও থাকতে পারে। সো দেয়ার আর মেনি ডিফারেন্ট কাইন্ডস অফ ভাইরাল জিনোমস। হ্যাঁ, ইটস আ ডাইভার্স জিনোম। আমরা যদি কিছু উদাহরণ দেখি, অ্যাডিনোভাইরাস উইচ ইজ রাদার আ হার্মলেস ভাইরাস, ইট হ্যাজ গট আ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। কিন্তু পার্ভোভাইরাস, তার মধ্যে কিন্তু আবার সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ আছে। রোটা ভাইরাস ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ, সার্স-কোভ 2 দুটোই কিন্তু খুব ইনফেক্টিভ ভাইরাস। সার্স-কোভ 2 তে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। ঠিক আছে। এবার ভাইরাল জিনোম, এবার যদি আমি স্ট্রাকচারালি দেখতে যাই, তাহলেও কিন্তু ভাইরাল জিনোম বিভিন্ন ধরনের হতে পারে। কি কি হতে পারে? কুড বি আ লিনিয়ার জিনোম। হ্যাঁ, মানে কোনো সার্কুলার ব্যাপার নেই, যেটা আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখছিলাম। দিস কুড বি আ সার্কুলার জিনোম। ঠিক আছে, জিনোমটা কিন্তু সার্কুলারও হতে পারে। এবার এই জিনোমটা সেগমেন্টেড হতে পারে, মানে একটা কিন্তু, যেরকম ভাইরাসের যে টোটাল জিনোমটা আছে, সেটার মধ্যে আলাদা আলাদা টুকরো থাকতে পারে। মানে একটাই গোটা লিনিয়ার নাও হতে পারে, আলাদা আলাদা টুকরো থাকতে পারে। আবার নন সেগমেন্টেডও হতে পারে। যদি আমি ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের কথাই বলি, সেখানে তাদের জিনোমে কিন্তু 8টা আরএনএ সেগমেন্ট আছে। ঠিক আছে। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে জেনেটিক সেগমেন্টস আছে, এদের মধ্যে কিন্তু রিঅ্যাসর্টমেন্ট হতে পারে, জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট। সেইটা কিন্তু কি করছে, ভাইরাল এভলিউশনকে হেল্প করছে। যেহেতু এই রিঅ্যাসর্টমেন্টের জন্য একটু রিকম্বিনেশন টাইপস এর হচ্ছে আমাদের ভাইরাল জিনোমের মধ্যে। সাইজ খুব ভ্যারি করে। 3 কেবিও ছোট্ট ভাইরাস হতে পারে, আবার লার্জ ডিএনএ ভাইরাসেস মোর দ্যান 200 কেবিও হতে পারে, মানে 3000 বেস পেয়ারও হতে পারে, আবার 2 লক্ষ বেস পেয়ারও হতে পারে। যেমনি হচ্ছে গিয়ে, যদি আমরা মাইকোপ্লাজমার কথা ভাবি, দিস হ্যাজ গট ভেরি স্মল জিনোম। কিন্তু মিমি ভাইরাস, তাদের কিন্তু জিনোম খুব বড়। এবং আমি যেটা এখানে বলছে যে কোডিং স্ট্র্যাটেজিজ অফ ভাইরাল জিনোম, ভাইরাসের ম্যাক্সিমাইজ কোডিং ক্যাপাসিটি ইউজিং সেভারাল স্ট্র্যাটেজিজ। তা এখানে একটা কথা বলে রাখি, যেটা ওই জিনোম ডেন্সিটি বা কোডিং, যে ডেন্সিটি কোডিং যেটা ছিল, যে ব্যাপারটা আমি বলছিলাম, কোডিং জিনোম ডেন্সিটি, সেই ব্যাপারটা যেটা ওই 0.85 to 0.9 ছিল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ভাইরাসের ক্ষেত্রে কিন্তু 1.0। মানে ভাইরাসের ক্ষেত্রে কিন্তু পুরো জিনোমটাই কিছু না কিছু, কোনো না কোনো ভাবে কোড করছে। এবার এত ছোট একটা জিনোমে কিভাবে ও অতগুলো জিন কোড করতে পারে, হ্যাঁ, সেটা আমাদের একটু বুঝতে হবে। যেমনি আমরা দেখছি যে ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু 4 থেকে 5 হাজার জিন থাকে। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ইকোলাই এর মধ্যে অ্যারাউন্ড 4400 মতো বোধহয় জিনস আছে টোটাল। এবার ভাইরাসের কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যে ওদের যে জিনগুলো আছে, তার একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে তারাই যে ভাইরাসের পুরো লাইফ সাইকেলটাকে কন্ট্রোল করবে তা নয়। ভাইরাস কিন্তু হোস্ট সেল মেশিনারিকে
হ্যাক করে নেবে রীতিমতো, মানে হোস্টের প্রোটিনকে ইউজ করবে নিজের ডেইলি ফাংশনস গুলোকে করা, মানে নিজের লাইফ সাইকেল রিলেটেড ফাংশনস গুলোকে করার জন্য। ঠিক আছে, হোস্টের প্রোটিনস গুলোকে ইউজ করবে। তো সেই জন্য সব প্রোটিন যে ভাইরাসকে নিজেকেই বানাতে হবে তা নয়, যার জন্য 3,000 বা 2 লক্ষ বেস পেয়ারের মধ্যেও ওদের কিন্তু হয়ে যায়, যে কটা প্রোটিন বানাতে হয় হয়ে যায়। তাও কি স্ট্র্যাটেজি? ওভারল্যাপিং জিনস, মানে একটা সিঙ্গেল নিউক্লিওটাইড সিকোয়েন্স। আবার একটা কথা আমি বলি, ওভারল্যাপিং জিনস, পলিসিস্ট্রনিক আরএনএ, এগুলো কিন্তু আলাদা আলাদা কনসেপ্ট, বা পলিজোম, এই প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আলাদা। পলিসিস্ট্রনিক আরএনএ মানেই পলিজোম নয়। পলিসিস্ট্রনিক আরএনএ আমরা দেখতে পেয়েছিলাম গিয়ে হচ্ছে ব্যাকটেরিয়াল ওপেরনের ক্ষেত্রে। ঠিক আছে, এবার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন আর সিমালটেনাস প্রসেসেস। তার মানে ট্রান্সক্রিপশন শেষ হলে তারপর ট্রান্সলেশন শুরু হবে, প্রোটিন সিনথেসিস শুরু হবে, বা রাইবোজোম বাইন্ডিং হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। কিন্তু আমরা যদি ইউক্যারিওটস এর মধ্যে দেখি, তাহলে ট্রান্সক্রিপশন শেষ হয়ে সেটা একটা এইচএনআরএনএ বা হেটেরোনিউক্লিয়ার আরএনএ তৈরি হবে নিউক্লিয়াসে। তারপর সেটা স্প্লাইসিং হবে, এবং স্প্লাইসিং হয়ে এইচএনআরএনএ থেকে এমআরএনএ তৈরি হবে। সেই এমআরএনএটা ট্রান্সপোর্টেড হবে সাইটোপ্লাজমে। তারপরে ফ্রি রাইবোজোম বা আরইআর, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে অ্যাসোসিয়েটেড রাইবোজোম সেই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করবে। তাহলে কখনোই এটা সম্ভব নয় যে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন সিমালটেনাসলি হবে ইউক্যারিওটস এর ক্ষেত্রে। হ্যাঁ, এবং এই যে ডিস্টেন্সটা ট্রাভেল করতে হচ্ছে, তার জন্য কিন্তু আমাদের বুঝতে হবে যে নিউক্লিয়াস অ্যাটাক যাতে আরএনএ এর ওপর না না হয়, তাই জন্য আরএনএ 3 প্রাইম এন্ডে একটা পলি অ্যাডিনাইলেশন থাকে, পলি এ টেল থাকে, এবং 5 প্রাইম এন্ডে একটা 7 মিথাইল গুয়ানোসিন ক্যাপ থাকে। ঠিক আছে, যাতে ওর ওপর কোনো এক্সোনিউক্লিয়াস অ্যাটাক না হতে পারে। হ্যাঁ, ইনস্পাইট অফ দ্যাট যেটা হচ্ছে যে আমার কিন্তু এই যে পলিজোম, মানে একটা এমআরএনএ স্ট্র্যান্ডের মধ্যে একাধিক রাইবোজোম বাইন্ড করা, এই ব্যাপারটা কিন্তু ইট ইজ ভিউড both in prokaryotes and in eukaryotes. It has got nothing to do with transcription and translation being simultaneous. তার কিন্তু প্রয়োজন হয় না, that's absolutely not required. They can be simultaneous, they cannot, they can be non-simultaneous, that doesn't really matter. But the concept of polyribosome is before the completion of translation by a single set of ribosome, another ribosome is binding on the mRNA. ওকে, সেটা হচ্ছে কনসেপ্টটা। যাই হোক, again let us come back here. এখানে হচ্ছে ওভারল্যাপিং জিনস। ঠিক আছে, এই ওভারল্যাপিং জিনস এর কনসেপ্টটা কি? সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার নিউক্লিওটাইড সিকোয়েন্স কিন্তু একাধিক মাল্টিপল প্রোটিনস কোড করছে। ঠিক আছে, মানে একটা জিনের মধ্যেই আলাদা আলাদা কিন্তু মানে একটা নিউক্লিওটাইড সিকোয়েন্সের মধ্যে রাদার আলাদা আলাদা ওআরএফ আছে, যে ওপেন রিডিং ফ্রেম গুলো আলাদা আলাদা সিকোয়েন্স কোড করছে। সেটাই হচ্ছে কনসেপ্ট, একটা নিউক্লিওটাইড সিকোয়েন্সের মধ্যে কিন্তু আলাদা আলাদা ওআরএফ আছে, এবং প্রত্যেকটা ওআরএফ কিন্তু আলাদা আলাদা প্রোটিন কোড করছে। এটা হেপাটাইটিস বি ভাইরাসে খুব কমন দেখা যায়। ঠিক আছে, আরেকটা কি স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে পলিপ্রোটিন স্ট্র্যাটেজি। মানে একটা সিঙ্গেল লং প্রোটিন সিনথেসাইজড হয়ে যাবে, আর তারপরে সেটা ছোট 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 মাল্টিপল ফাংশনাল প্রোটিনসে ক্লিভ হয়ে যাবে। হ্যাঁ, এটা পোলিও ভাইরাসে দেখা যায়, খুব কমন। এবং এর জন্য ভাইরাল প্রোটিয়েজও থাকে, যে প্রোটিয়েজ গুলো কি করে, ওই সিঙ্গেল লং প্রোটিনটাকে ক্লিভ করে টুকরো টুকরো করে দেয়, এবং এই এক একটা টুকরো কিন্তু একটা ফাংশনাল প্রোটিন হিসেবে কাজ করে। হ্যাঁ, আর অল্টারনেট স্প্লাইসিং, এটা তোমরা পড়েছো। অল্টারনেট স্প্লাইসিং মানে হচ্ছে যে তোমার যখন স্প্লাইসিং হচ্ছে, যে ইন্ট্রনস কিভাবে রিমুভড হচ্ছে। হ্যাঁ, সেইটা ভাইরাল ভাইরাল জিনোমে কিন্তু ভাইরাল জিনস এর মধ্যে কিন্তু ইন্ট্রনস দেখা যায়। ঠিক আছে, আমরা যদি ভাইরাল জিনস এর কনস্টিটিউশন দেখি, সেটা কিন্তু ইউক্যারিওটিক জিনের থেকে অনেক সিমিলার কম্পেয়ার টু প্রোক্যারিওটিক জিন। অলওয়েজ রিমেম্বার দ্যাট, যে ভাইরাল কিন্তু এভলিউশনই কিন্তু মাচ ক্লোজার টু ইউক্যারিওটস কম্পেয়ার টু প্রোক্যারিওটস, যদি আমরা ফাইলোজেনেটিক ট্রিতে দেখি। ঠিক আছে, ফলে ভাইরাল জিনস আর মাচ ক্লোজার টু ইউক্যারিওটিক জিনস। এবং এখানে আলাদাভাবে যখন অল্টারনেট স্প্লাইসিং যখন হয়, মানে ইন্টার্ন রিমুভালস
ধরো এক্সন 1 আর 3 আর 5 জয়েন করলো, দিয়ে একটা প্রোটিন তৈরি করলো, এক্সন 1 আর 5 জয়েন করে আরেকটা প্রোটিন তৈরি করলো, এক্সন 3 আর 5 জয়েন করে আরেকটা প্রোটিন তৈরি করলো, এইরকম অল্টারনেট স্প্লাইসিং। এইভাবে ব্যাপারটা হয়ে কিন্তু একটা সিঙ্গেল যে আরএনএ পাচ্ছি, সেখান থেকে কিন্তু আমরা মাল্টিপল প্রোটিনস তৈরি করতে পারছি। হুম। এবং এখানে আরো একটা আছে যে কিছু আরএনএ ভাইরাসেস আছে, আমরা জানি রিভার্স ট্রান্সক্রিপশন দ্যাট চ্যালেঞ্জেস দ্য সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি। সেখানে আমরা দেখতে পাচ্ছি এই আরএনএ ভাইরাস গুলো কি করছে, যে আহ রেপ্লিকেশন করছে, এবং সেই রেপ্লিকেশনের ইন্টারমিডিয়েট হিসেবে তারা ডিএনএ তৈরি করছে। খুব কমন হচ্ছে গিয়ে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এবার ডেভিড বাল্টিমোর কয়েকটা গ্রুপে আর কি ভাইরাল জিনোমকে ক্লাসিফাই করেছে। ইট ইজ ভেরি ইজি। একটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। এবার সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাসের মধ্যে কি হতে পারে, সেটা হচ্ছে যে পজিটিভ হতে পারে। পজিটিভ মানে সেন্স যেটা, সেটা হচ্ছে কি, এইখানে যে এমআরএন যে আরএনএ আছে, ওই আরএনএ থেকে ডাইরেক্টলি কিন্তু প্রোটিন সিনথেসিস পসিবল, প্রোটিনটা তৈরি হতে পারে। আবার একটা নেগেটিভ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, মানে যেখানে অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডটা আছে, ঠিক আছে, এখান থেকে কিন্তু ডাইরেক্টলি কোনোভাবেই তোমার প্রোটিন সিনথেসিস হবে না। এই অ্যান্টিসেন্স স্ট্র্যান্ডটার থেকে কিন্তু সেন্স স্ট্র্যান্ডটা সিনথেসিস করতে হবে আরএনএ, এবং সেই যেটা মানে এই নেগেটিভ থেকে তার কমপ্লিমেন্টটা সিনথেসিস করতে হবে, সেই কমপ্লিমেন্টটা থেকে কিন্তু প্রোটিন সিনথেসিস হবে। ঠিক আছে। এবার এছাড়া আর কি, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ উইথ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, যেখানে 8টি আছে, এবং এছাড়াও ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, হ্যাঁ, উইথ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। সো দিজ আর দ্য ক্যাটাগরিজ। ঠিক আছে। যা যেগুলো মানে ইফ ইট ইজ আরএনএ ভাইরাস, সেটা উইথ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে হবেই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ। তো ফর এক্সাম্পল আমরা যদি সার্স কোভ কোভ টু দেখি, ঠিক আছে, তাহলে ইটস আ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, বাট ইট ডাজন্ট হ্যাভ আ আরটি। কিন্তু আমি যদি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস দেখি, ইট বিলংস টু ক্যাটাগরি 6, where it is a single stranded RNA virus with reverse transcriptase activity. So it's a big lecture. Now how do we summarize? আমরা সামারাইজটা কিভাবে করব? ঠিক আছে। আমরা যদি প্রোক্যারিওটিক আর ভাইরাল জিনোমের মধ্যে ডিফারেন্স দেখি, তাহলে প্রোক্যারিওটিক জিনোম সার্কুলার হয়, ভাইরাল জিনোম কিন্তু ডিএনএ বা আরএনএ বেসড হতে পারে। জিনোম সাইজ প্রোক্যারিওটস এর ক্ষেত্রে মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 0.5 to 10 MB হবে। এটাই যদি ভাইরাল জিনোম হয়, তাহলে ভেরি স্মল টু মডারেট মানে 3 KB to around 200 KB হবে। ঠিক আছে। অর্গানাইজেশন এখানে কিন্তু আমরা ব্যাকটেরিয়াল বা প্রোক্যারিওটিক জিনোমসে প্রচুর ওপেরন্স দেখতে পাই। হ্যাঁ। কিন্তু ভাইরাল জিনোমস এর মধ্যে আমাদের ওভারল্যাপিং জিনস মানে সিঙ্গেল নিউক্লিওটাইড সিকোয়েন্স কোডিং ফর মাল্টিপল প্রোটিনস খুব কমন কিন্তু আমরা দেখতে পাই। আর রেপ্লিকেশন দেখো, এদের কিন্তু রেপ্লিকেশনের ইন্ডিপেন্ডেন্ট মেশিনারি আছে। কোনো একটা ব্যাকটেরিয়া যদি প্যাথোজেনিক হয়, সে যদি আমাকে ইনফেক্ট করে, তার মানে এটা নয় যে আমার হোস্ট সেলের থেকে তাকে মেশিনারি ধার করতে হবে রেপ্লিকেশনের জন্য। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেটা নয়। ভাইরাস সবসময় হোস্ট সেল মেশিনারি ইউজ করে থাকে, ওয়ান্স বিকজ দে আর লিভিং ওনলি ওয়ান্স দে হ্যাভ ইনফেক্টেড আ হোস্ট। ঠিক আছে। তো তারা কিন্তু হোস্ট সেল মেশিনারি ইউজ করে থাকে ফর দ্য পারপাস অফ রেপ্লিকেশন। জেনেটিক এলিমেন্টস যদি আমরা বলি, এখানে কিন্তু প্লাজমিডস ট্রান্সপোজন্স আছে, আদার দ্যান ইটস ক্রোমোজোমাল ডিএনএ বা যেটা হচ্ছে জিনোম। এছাড়াও জেনেটিক জিনোমিক ডিএনএ ছাড়াও প্লাজমিডস এবং ট্রান্সপোজন্স আছে। আর এখানে কিন্তু আহ, একটা স্পেশালিটি যেটা আমরা ভাইরাল জিনোমের ক্ষেত্রে দেখতে পাই, সেটা হচ্ছে যে ভাইরাল জিনোমের ক্ষেত্রে কিন্তু সেগমেন্টেড জিনোম পসিবল। ওকে। সো দিস ইজ অল। আমার তোমাদের এক্সাম চলে আসছে, তো আমি যতটা শর্টে সম্ভব এটা বুঝিয়ে দিলাম। এটা আরো অনেক ইলাবোরেট হতে পারে, বাট তোমাদের এক্সামের জন্য এইটা আমার মনে হয় যথেষ্ট থেকে বেশি একটা আইডিয়া আর কি। ঠিক আছে। সো লেটস এন্ড হিয়ার।